আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি হরিপদ, এই বাড়িতে আর ওই অপয়া ছোট বউকে আমি এক ছাদের নিচে সহ্য করতে পারবো না। তোমার ভাই মরেছে আজ কত বছর হলো, আর ওই ডাইনিটা আমাদের ঘরে বসে বসে খাচ্ছে। আমি কি করব বলতে পারো? গ্রামের মানুষ ভাবছে আমরা দয়া করে তাকে আশ্রয় দিয়েছি, কিন্তু আমি তো জানি তার নজর এই ভিটের ওপর। তুমি এত বড় মাছের ঘের চালাচ্ছ, এত ব্যবসা তোমার, আর নিজের ঘরের একটা আপদ বিদায় করতে পারছো না। তুমি একটু আস্তে কথা বলো মাধবী, পাড়া পড়শি শুনলে কি ভাববে? আমি কি আর সাধ করে ওকে পুষেছি? গ্রামের মাতব্বর সবাই জানে এটা আমার বাবার ভিটে। বাবা তো আর মরার সময় সব আমার নামে লিখে দিয়ে যায়নি। ছোট ভাইয়ের বউ হিসেবে আইনত ওরও অর্ধেক অধিকার আছে। তবে তুমি চিন্তা করো না, শুধু ধৈর্য ধরো, সময় লাগবে। তোমার ওই সব কথায় চিঁড়ে ভিজবে না। অধিকার? কিসের অধিকার? তোমার ভাই তো একটা কানা করিও রোজগার করতো না, সারাদিন বাড়িতে শুয়ে থাকতো আর অসুখের বাহানা করত। যা কিছু সম্পদ সব তোমার কষ্টের টাকায় করা। শ্বশুরের ভিটে বলে কি ও সারা জীবন এখানে রানীর মতো থাকবে? কাল থেকেই ওর খাওয়া দাওয়া বন্ধ করো, বাড়ির সমস্ত কাজ ওকে দিয়ে করাবে। দেখি কতদিন টেকে। আরে শরীরে কষ্ট দিলে ও ঠিক সয়ে নেবে। ওর গায়ে বলদের জোর আছে, আর মুখ বুজে সব সহ্য করার একটা জেদ আছে। ওকে মানসিকভাবে এমন অত্যাচার করতে হবে যাতে ও হাঁপিয়ে ওঠে। রোজ রোজ এমন কথা শোনাতে হবে যে ও নিজের ভেতর থেকেই ভেঙে পড়ে। আমি কাগজপত্রে সই করানোর চেষ্টা করছি। একবার সইটা হয়ে গেলেই সম্পত্তির পুরো দখল আমাদের। তো সেই সইটা কবে হবে? তুমি তো মাসের পর মাস ঘুরে ঘুরে শুধু পরিকল্পনাই করো, কাজের কাজ কিচ্ছু হয় না। কতদিন আর এই নাটক চলবে শুনি? এত তাড়াহুড়ো করলে সব পণ্ড হয়ে যাবে মাধবী। চালাকি করতে হলে ধীরে ধীরে করতে হয়। আমি ওকে এমন ভাবে জালে ফাঁসাবো যে ও বুঝতেও পারবে না কখন সব হারিয়ে বসে আছে। বলি, ও ছোট বউ, তোমার কি নবাব জাদির মতো ঘুম ভাঙতে দুপুর গড়িয়ে যায়? এদিকে বেলা 10টা বাজে আর উনুনে এখনো আগুন পড়েনি। আমরা তোমাকে এখানে বসিয়ে বসিয়ে রাজভোগ খাওয়াবো নাকি? কাল রাতের ওই বাসি রুটি আর একটু ডাল রাখা আছে, ওটা খেয়েই বাড়ির পেছনে জঙ্গলটা পরিষ্কার করতে লেগে যাও। দিদি ভাই, আমি ভোর 5টায় উঠে বাড়ির সমস্ত উঠোন ঝাড় দিয়েছি, গোয়াল পরিষ্কার করেছি। আপনি ঘুম থেকে ওঠার আগেই আমার অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। একটু ভেবে দেখুন দিদি ভাই, এটা কি ঠিক হচ্ছে? এই ভিটে আমার শ্বশুর মশাইয়ের, স্বামীরও এই সম্পত্তির ওপর সমান অধিকার ছিল। তোর এত বড় সাহস যে তুই আমার মুখের ওপর তর্ক করিস? তোর স্বামী তো কবেই মরে ভূত হয়ে গেছে। সে কি তোকে কোনো দলিল লিখে দিয়ে গেছে? কোনো কাগজপত্র আছে তোর কাছে? আমরা তোকে দয়া করে থাকতে দিয়েছি, ছাদ দিয়েছি বলে তুই এখনো মাথা গুঁজে বেঁচে আছিস। তোর এই বড় বড় কথা আমি আজই তোর একটা ব্যবস্থা করছি, দেখি তখন কোথায় যাস। ব্যবস্থা নতুন করে কি করবেন দিদি ভাই? আপনারা তো আমাকে তাড়ানোর জন্য কোনো চেষ্টাই বাকি রাখেননি। আমার অধিকার আমি ভিক্ষে চাইছি না, এটা আমার প্রাপ্য। তোর মুখে এত কথা? ঠিক আছে, আজই তোর এই জবাব পাবি, তুই শুধু অপেক্ষা কর। শোনো কল্যাণী, ভেতরে আসো, বসো। তুমি তো জানো তোমার দিদি ভাইয়ের মেজাজটা একটু কড়া। সে যাই বলুক, আমি তো তোমাকে নিজের ছোট বোনের মতোই দেখি। কি বলতে চাইছেন আপনি? তুমি তো আমার ভাইয়ের বউ, তুমি তো আমার পরিবারের মানুষ। আমি চাই না তুমি আর এত কষ্ট করো। আমি পঞ্চায়েতে অফিসে কথা বলতে তোমার জন্য একটা ভাতার ব্যবস্থা করেছি। প্রতি মাসে তোমার কাছে কিছু টাকা আসবে। এই যে এখানে কয়েকটা কাগজ আছে, তুমি শুধু নিচে একটা সই করে দাও। দাদা, আপনি আমাকে এতটাও বোকা ভাববেন না। আপনি কি ভেবেছেন আমি পড়াশুনো জানি না বলে কিছুই বুঝবো না? এটা তো সম্পত্তি হস্তান্তরের কাগজ। আপনি আমাকে দিয়ে সই করিয়ে আমার স্বামীর ভাগের পুরো অংশটা দখল করতে চাইছেন। তুমি বড্ড বেশি কথা বলছো কল্যাণী। কে তোমাকে সব শেখাচ্ছে? আমি তোমার ভালো চাইছি, আর তুমি আমাকেই সন্দেহ করছো। তোমার আবার কিসের সম্পত্তি? ভালোই ভালোই সইটা করে দাও, নইলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। আমি সাবধান করে দিচ্ছি। ফল যা হওয়ার হবে। আমি তো ভয় পেয়ে কোনোদিন পিছিয়ে আসিনি। আমি এই কাগজে কিছুতেই সই করব না। আপনারা আমাকে প্রতিদিন অপমান করেন, খেতে দেন না, দাসীর মতো খাটিয়ে নেন।
সব আমি মুখ বুজে সহ্য করি, কিন্তু এটা আমি কখনো সফল হতে দেব না। আপনি বরং কাগজগুলো সরিয়ে রাখুন, এসব দিয়ে আমাকে ভোলাতে পারবেন না। তুমি তাহলে ভালো করে বুঝে নাও কল্যাণী, এই বাড়িতে তোমার দিন আর ভালো যাবে না। তুমি নিজের পায়ে কুড়ুল মারছো। কুড়ুল যে মারছে সে একদিন নিজেই বুঝবে, আমি আর কিছু বলতে চাই না। আকাশটা আজ সকাল থেকেই কেমন মেঘলা হয়ে আছে মাধবী। শুনলাম এবার নাকি প্রবল বর্ষা হবে, বন্যারও আশঙ্কা আছে। আমার বুকের ভেতরটা কেমন যেন করছে। এই মাছের ঘেরগুলোতে আমার লাখ লাখ টাকার মাছ এখন বড় হয়ে বিক্রির সময় হয়ে এসেছে। যদি সত্যি বন্যা হয় আমার সব ব্যবসা একেবারে ডুবে যাবে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। প্রতি বছরই তো বর্ষা আসে, গত বছরও তো এরকমই হয়েছিল, শেষে কিচ্ছু হয়নি। আমাদের ঘেরের বাঁধ অনেক শক্ত করে বানানো। তুমি বরং ওই ছোট বউয়ের কথা ভাবো, ও যেভাবে বসে আছে ওকে তাড়ানো তো মুশকিল হয়ে যাচ্ছে। তোমার মাথায় সারাদিন শুধু ওই ছোট বউ আর সম্পত্তি। আমি এখানে নিজের ব্যবসায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছি, আর তুমি আছো ওই এক জেদ নিয়ে। তুমি বুঝতে পারছো না, যদি এবার আমার মাছগুলো ভেসে যায় তবে শুধু ছোট বউ কেন, আমাদের নিজেদেরও ভাতের যোগান দেওয়া কঠিন হয়ে পড়বে। আহা, তুমি বড্ড বেশি দুশ্চিন্তা করো। আমরা এত বড় লোক, আমাদের কিচ্ছু হবে না, কোনোদিন হয়নি, এবারেও হবে না। তুমি বরং একটা কাজ করো, আজ রাতেই ছোট বউকে পরিষ্কার বলে দাও যে কাল সকালের মধ্যে সে যেন এই বাড়ি ছেড়ে চলে যায়। তুমি একটু থামো মাধবী, নদীর জল কেমন ফুলে উঠেছে। আমার মনে কেন জানি না বড্ড খারাপ লাগছে আজ। সব শেষ হয়ে গেল মাধবী, আমার সব শেষ হয়ে গেল। কাল রাতের বন্যায় আমার ঘেরের সব কটা বাঁধ ভেঙে চুরমার হয়ে গেছে। লাখ লাখ টাকার মাছ সব নদীর জলে ভেসে গেছে। আমার আর কিছুই রইল না। এ কি সর্বনাশ হলো আমাদের! আমি তো ভাবতেও পারিনি জল এভাবে আমাদের বাড়ির ভেতর পর্যন্ত ঢুকে পড়বে। গোয়ালের গরুগুলোও তো ভেসে গেল। এখন আমরা কি খাবো, কোথায় থাকবো? এভাবে সব এক রাতের মধ্যে কিভাবে শেষ হয়ে যেতে পারে? আমরা অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম আমরা অনেক বড়, আমাদের কিছু হবে না। আমি তো ব্যাংক থেকে ঋণ নিয়েও ব্যবসায় লাগিয়েছি, এখন সেই দেনা আমি কিভাবে শোধ করব? আমরা এখন নিঃস্ব, একেবারে শেষ। তুমি এখন ওই ডাইনির গুণগান গাইছো? ওটা তো একটা অপয়া। ও এই বাড়িতে পা রাখার পর থেকেই তো আমাদের খারাপ দশা শুরু হয়েছে। কে জানে ও কোথায় পালিয়েছে এই বন্যায়। মরে গেলেই আপদ চুপ্ত। এখন আর কাউকে দোষ দিয়ে কি লাভ মাধবী? আমরা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছি। রহিম ভাই, তুমি কি দেখতে পাচ্ছ ওই দূরে কত বড় বড় মাছ ভেসে যাচ্ছে? ওই দিকটায় দেখো, এগুলো তো সব দাদার ঘেরের মাছ। বন্যায় সব বাঁধ ভেঙে গেছে, আমার তো দেখে বুক ফেটে যাচ্ছে। কত কষ্টের মাছ এইভাবে ভেসে যাচ্ছে। বৌদিমণি, আপনি ঠিকই বলেছেন, বড়বাবুর তো সব শেষ। কিন্তু এই জলে মাছ ধরবে কে? আমার তো একটা পুরনো বড় নৌকো আছে, সেটা মোটামুটি শক্ত, জলে নামানো যায়, কিন্তু শুধু মাছ ধরে কি হবে? চারিদিকে তো বন্যা, এই মাছ দিকে আমরা কি করব বৌদিমণি? আমি ঠিক সেটাই ভাবছিলাম রহিম ভাই। মানুষের তো খিদে পেয়েছে, দুদিন ধরে কেউ কিচ্ছু খেতে পারেনি। আমি তো ভালো রান্না করতে পারি। আমরা যদি এই ভেসে যাওয়া মাছগুলো ধরে তোমার নৌকায় একটা ভাসমান হোটেল খুলি। আপনি এত বড় বিপদের দিনেও মানুষের কথা ভাবছেন বৌদিমণি? নিজের তো কিচ্ছু নেই। বড়বাবু আর বড় বউ আপনাকে এত কষ্ট দিল, আর আপনি তাদেরই মাছ নিয়ে মানুষের সেবা করতে চাইছেন। কিন্তু বৌদিমণি, চাল কিনবেন কোথা থেকে, মশলা পাবেন কোথায়? আমার কাছে যে সামান্য কটা টাকা জমানো ছিল, সেই দিয়ে প্রথম দিনের চাল মশলা কিনবো। পরের দিন থেকে যা আয় হবে তা দিয়েই চলবে। ঠিক আছে বৌদিমণি, আমি আপনার সাথে আছি। চলুন শুরু করা যাক। উনুনটা বেশ ভালোই ধরেছে। ভিজে কাঠ দিয়ে শুরু করতে একটু কষ্ট হলো, কিন্তু এখন আগুন জমে গেছে। এই গরম ভাত আর মাছের ঝোল পেলে মানুষগুলোর একটু হলেও পেট ভরবে।
এই দেখুন কত বড় বড় রুই। কিন্তু একটা কথা ভাবছি বৌদিমণি, আমরা তো খুব সস্তায় খাবার দিচ্ছি, কাউকে কাউকে তো বিনা পয়সাতেও দিচ্ছি। এটি আমাদের চাল ডাল কেনার খরচ উঠবে। তুমি লাভ ক্ষতির কথা এখন ভেবো না গো রহিম ভাই। এটা শুধু ব্যবসা নয়, এটা মানুষের বিপদের দিনে পাশে দাঁড়ানো। তুমি দেখো, আমাদের এই ভাসমান হোটেলের নাম খুব তাড়াতাড়ি মানুষের মুখে মুখে ছড়াবে। আপনার মনটা অনেক বড় বৌদিমণি। আজ আমাদের এই ছোট নৌকায় অনেক মানুষ পেট ভরে খাবে। যাও রহিম ভাই, তাড়াতাড়ি যাও, বলো ছোট বউ ডাকছে, গরম ভাত আর মাছের ঝোল তৈরি আছে। অকল্যাণী, তোমার হাতের এই এক থালা গরম ভাত আর মাছের ঝোল যেন আজ অমৃতের মতো লাগছে। এত সস্তায় এমন পেট ভরা খাবার আমরা স্বপ্নেও ভাবিনি মা। তোমার হাতের রান্নার যে কি স্বাদ তা বলে বোঝানো যায় না মা। হ্যাঁ, আপনারা পেট ভরে খাচ্ছেন, এটাই আমার সবচেয়ে বড় শান্তি বীরেন কাকা। আর কিছু চাই না আমার। আপনাদের কষ্ট দেখে আমি আর চুপ করে থাকতে পারিনি। আপনারা আশীর্বাদ করুন, যাতে যতদিন এই বন্যা পরিস্থিতি ঠিক না হচ্ছে ততদিন যেন আমি আপনাদের মুখে এভাবে দুবেলা অন্ন তুলে দিতে পারি। শুধু আমি নই মা, পুরো গ্রামের মানুষ আজ তোমার প্রশংসায় পঞ্চমুখ। বাজারের সবাই বলছে বড় বউয়ের ভিটার ছোট বউ আজ সারা গ্রামের অন্নদাত্রী হয়ে উঠেছে। হ্যাঁ কাকা, এই বিপদের দিনে মানুষ অনাহারে থাকবে, এটা তো আমি মেনে নিতে পারি না কাকা। তোমার মনটা সত্যিই অনেক বড় মা। যারা তোমাকে কষ্ট দিল তাদের জন্য তোমার মায়া কমেনি। আমি আর পারছি না। গত দুদিন ধরে শুধু এক ঘটি জল ছাড়া কিচ্ছু পড়েনি পেটে। আমার মাথা ঘুরছে, চোখে অন্ধকার দেখছি। ওই দেখো, দূরে নদীর বুকে ওই নৌকায় কত মানুষ ভিড় করেছে। ওখান থেকে রান্নার গন্ধ ভেসে আসছে। আমাদেরই ভেসে যাওয়া মাছ দিয়ে সে নাকি এখন গ্রামের সবাইকে খাওয়াচ্ছে, আর সবাই তার কত নাম করছে। এটাই আমাদের কর্মফল মাধবী, তুমি আর ওকে দোষ দিও না। আমরা ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে ওই মেয়েটার উপর কত অত্যাচার করেছি। আজ ওর কাছে খাবার আছে, টাকা আছে, আর মানুষের সম্মানও আছে, আর আমাদের কাছে একটা ভাঙা বাঁধের উপরে বসে থাকা ছাড়া আর কিচ্ছু নেই। আমার বুকটা ফেটে যাচ্ছে, নিজের চোখে এই দৃশ্য দেখতে হচ্ছে আমায়। আমার যে খুব খিদে পেয়েছে গো। আমরা কি গিয়ে ওর কাছে একটু খাবার চাইতে পারি না? ও কি আমাদের এই অবস্থায় ফিরিয়ে দেবে? কোন লজ্জায় আমরা ওর সামনে গিয়ে দাঁড়াবো মাধবী? ওর চেয়ে না খেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমার আর ওই নৌকার কাছে যাওয়ার মতো কোনো সম্মান আর অবশিষ্ট নেই মাধবী। আমরা যে পাপ করেছি তার শাস্তি আমাদের এভাবেই তিলে তিলে ভোগ করতে হবে। বৌদিমণি, একটা খারাপ খবর আছে, আপনাকে না বলে থাকতে পারছি না। আমি এইমাত্র নদীর ওপার থেকে দেখলাম বড় বাবু আর বড় বউ একটা উঁচু বাঁধের উপর বসে আছে। তাদের অবস্থা খুব শোচনীয়। তবুও লজ্জাই হোক বা অহংকারে তারা এখানে আসতে পারছে না। তুমি কি বলছো রহিম ভাই? তারা দুদিন ধরে না খেয়ে আছে, আর তুমি আমাকে এখন জানাচ্ছ? আগে কেন বললে না? তারা যেমনই হোক আমার তো পরিবারের মানুষ। তাদের অবস্থা খুব খারাপ। দাদা আমার গুরুজন, দিদিভাই আমার বড়। তারা আমাকে কষ্ট দিয়েছে বলে কি আমিও তাদের বিপদে মুখ ফিরিয়ে নেব? যাও, এক্ষুনি যাও। কিন্তু বৌদিমণি, ওরা আপনার সাথে যা করেছে তা তো গ্রামের কারোর অজানা নয়। সবাই জানে ওরা আপনাকে কিভাবে অত্যাচার করত। আপনার সম্পত্তি গ্রাস করার জন্য ওরা তো আপনাকে ঠকানোর চেষ্টা করে ভুয়া কাগজে সই করাতে চেয়েছিল। তাতে কি? আর আজ আপনি তাদেরই খাইয়ে দাইয়ে আবার সুস্থ করতে চাইছেন। ওরা তো সুযোগ পেলেই আপনার আপনার ক্ষতি করার চেষ্টা করবে বৌদিমণি। আপনি এত সহজে ওদের ক্ষমা করে দিচ্ছেন? ক্ষমা করার মালিক তো ওপরওয়ালা রহিম ভাই। আমি কে ক্ষমা করার? আমি শুধু আমার ধর্ম, আমার কর্তব্য পালন করছি। তুমি আর এক মুহূর্তও দেরি করো না রহিম ভাই। যাও, গিয়ে বলো ছোট বউ তাদের জন্য খাবার সাজিয়ে অপেক্ষা করছে।
আপনি যা বলবেন বৌদিমণি, আমি যাচ্ছি। কল্যাণী, আমি জানি না কোন মুখে তোমার সামনে এসে দাঁড়িয়েছি। রহিমের কাছে শুনলাম তুমি আমাদের ডেকেছো। আমি তোমার সাথে যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা নেই। তুমি আজ গ্রামের মানুষকে বাঁচাচ্ছ, আর আমি একজন ভিখারি হয়ে তোমার দরজায় এসে দাঁড়িয়েছি। আপনি ওসব কথা এখন আর বলবেন না দাদা। এসব বলে নিজেকে ছোট করবেন না। আপনারা আমার গুরুজন, আমার বড়। আপনারা না খেয়ে কষ্ট পাচ্ছেন শুনলে কি আমি শান্তিতে থাকতে পারি? অতীতকে এখন আর টেনে এনে কোনো লাভ নেই। যা হয়ে গেছে তা হয়ে গেছে। তোমার এই বড় মনের কাছে আমি আজ বড্ড ছোট হয়ে গেলাম কল্যাণী। আমি তোমার শ্বশুরের ভিটে থেকে তোমাকে উচ্ছেদ করতে চেয়েছিলাম, আর তুমি আজ আমার এই ঘোর বিপদে নিজের হাতে আমার জন্য খাবার সাজিয়ে রেখেছো। আমি তো শুধু আমার কর্তব্যটুকু করছি, এর বেশি কিছু নয়। আপনারা আসুন, হাত মুখ ধুয়ে বসে পড়ুন। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনারা খেয়ে নিন। দিদিভাই ক্লান্ত হয়ে পড়েছেন। আমাকে তুই ক্ষমা করে দে কল্যাণী। আমি অহংকারে অন্ধ হয়ে তোর উপরে যে অকথ্য অত্যাচার করেছি তার কোনো মাপ নেই। আমি তোকে বাড়ি থেকে তাড়ানোর জন্য ওকে উস্কানি দিতাম, তোকে ডাইনি বলেছি, অপয়া বলেছি। আমার যে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। দিদিভাই, আপনি কাঁদবেন না। আমার কাছে এভাবে হাত জোর করবেন না। মায়েরা কখনো কখনো রাগ করে, ভুল করে, তাই বলে কি মেয়েরা অভিমান করে মুখ ফিরিয়ে নেয়? তাহলে তাহলে কি তুই কোনোদিন আমাদের পর ভাবিসনি? আমি আপনাদের কোনো দিনও পর ভাবিনি দিদিভাই, সেটা সত্যি কথা। আমি শুধু চেয়েছিলাম আপনারা আমাকে একটু মানুষ হিসাবে দেখুন, একটু সম্মান দিন। আপনারা পেট ভরে খেয়েছেন, এতেই আমার মন ভরে গেছে। তুই সত্যি খুব ভালো মনের মেয়ে রে কল্যাণী। আমরা তোর মূল্য বুঝতে পারিনি। আমি কথা দিচ্ছি কল্যাণী, জীবনে আর কোনো দিন তোর কোনো অধিকারে আমি বাধা হয়ে দাঁড়াবো না। তোর যা প্রাপ্য তা তুই পাবি। আমি জানি দিদিভাই, আমি আপনাকে বিশ্বাস করি। মানুষের মন পরিবর্তন হতে একটা বড় ধাক্কার প্রয়োজন হয়। আজ আপনারা যদি আমার পাশে দাঁড়ান, তবে আমরা এটাকে আরও বড় করতে পারবো, আরও বেশি মানুষকে খাওয়াতে পারবো। আপনারা কি আমার সাথে এই কাজে হাত মেলাবেন দিদিভাই? তুই আমাকে এই কাজে নিচ্ছিস কল্যাণী? সত্যি? আমি তো কোনোদিন এভাবে কাজ করিনি, কিন্তু তোর জন্য আমি সব করব। তুই যা বলবি তাই করব, আমি কথা দিচ্ছি। তাহলে কাল সকাল থেকেই শুরু করব দিদিভাই। আপনি একটু ঘুমিয়ে নিন এখন, আপনার শরীর খুব দুর্বল হয়ে গেছে। কল্যাণী, কাল সারা রাত আমি আর তোমার দিদি ভাই ঘুমাতে পারিনি। আমরা ঠিক করেছি তোমার এই প্রস্তাবে আমরা রাজি, আর তোমার দিদি ভাই তোমাকে রান্নার কাজে সাহায্য করবে। সত্যি বলছেন দাদা? এটা শুনে আমার যে কি আনন্দ হচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না। এই ভাসমান হোটেল একদিন এই জেলার সবচেয়ে বড় হোটেল হিসেবে নাম করবে। দেখবেন, আমরা সবাই মিলে সেই দিনটা আনবো। হ্যাঁ মা, তাই তোমাদেরকেও বলছি তোমরাও এরকম ভাবে মিলেমিশে থেকো। যদি তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো তাহলে এমন কোনো ধাক্কা আসবে জীবনে যাতে এইভাবেই তোমাদের কষ্ট পেতে হবে। আর দিনের শেষে সবাইকে এক হয়ে যেতে হবে, কারণ এক না হলে বাঁচা যায় না। আর তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে গল্পটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং গল্পটা তোমাদের কেন ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।